আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমাদের মেকানিজম অফ ইভলিউশন চ্যাপ্টারটা পড়ানো হয়েছে, মানে ইভলিউশন পার্টটা কমপ্লিট। তো এরপর তোমাদের পুরো সিলেবাসের মধ্যে দুটো টপিক বাকি আছে। একটা হচ্ছে খাদ্য উৎপাদনে উন্নতি সাধন, আর একটা হচ্ছে মানে হিউম্যান ওয়েলফেয়ার মাইক্রোবস, অর্থাৎ মানব জীবনে অণুজীবের ভূমিকা। তো আমি মানব জীবনের অণুজীবের ভূমিকা যে চ্যাপ্টারটা সেটা আমি পড়াবো, ঠিক আছে? দেখো, তার আগে বলি, আগের দিন তোমাদেরকে হিউম্যান ইভলিউশন পড়িয়েছিলাম। তো ওটা একটু ফার্স্ট পড়ানো হয়েছিল, ক্লাসটা খুব দ্রুত হয়েছিল। যেগুলো বলেছিলাম যে ওখানের মধ্যে হিউম্যান ইভলিউশনের মধ্যে দুটো জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এপস আর ম্যানের মধ্যে পার্থক্য, যদি পরীক্ষায় না এসে থাকে তাহলে ওটা ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে যে ওই রামাপিথেকাস, হোমো হ্যাভেলিস, হোমো ইরেক্টরস, ক্রো ম্যাগনান ম্যান, এগুলো ইম্পর্টেন্ট। একটা ক্যারেক্টার আসে, বসে লিখতে দেয়, কিংবা এদের আবিষ্কর্তার নাম জিজ্ঞাসা করে এমসিকিউর জন্য, অথবা তোমাদেরকে জিজ্ঞাসা করে যে সব থেকে কাছের নিকট বা রিলেটিভ নাম কি, বা জিজ্ঞাসা করে কার ক্রেনিয়াল ক্যাপাসিটির আয়তন সব থেকে বেশি। ক্রোম্যাগনেনের বেশি, 650 মতো, আধুনিক মানুষের থেকেও বেশি ছিল বলে মনে করা হয়েছে, কারণ এই সব কিছু একটা আমরা জীবাশ্ম গঠিত প্রমাণ থেকে পেয়ে থাকি। তো ক্লাসটাতে কিছু কনসেপ্ট মানে বাকি আছে দেওয়া, তো সেটা আজকে ক্লিয়ার করবো, ঠিক আছে? আজকে শেষ ক্লাস, মানে এখান থেকে হয়তো দু এক নম্বর এমসিকিউ কোশ্চেন আসবে, বাট কনসেপ্টটা জানাটা দরকার হিউম্যান এভলিউশন সংক্রান্ত। দেখো, তো আমরা মানুষের ক্লাসিফিকেশন পড়ানোর সময় বলেছিলাম যে র্যাঙ্ক, অর্থাৎ রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, ওদের আবার প্রত্যেকটার ভাগ। সেখানে একটা ভাগ ছিল অর্ডার, অর্ডার ছিল প্রাইমেটস, তাই তো? তো সেই প্রাচীন বর্গীয় বা প্রাইমেটসের মধ্যে আমরা মানুষকে রেখেছি। মানুষ ছাড়াও এপ বলে যে প্রাণী আছে, এপ থেকে কিন্তু মানুষের উৎপত্তি নয়, এটা গন্ডগোল করবে না। কিন্তু এপ আর মানুষের মধ্যে মানে যে রিলেশনটা, সম্পর্কটা বা কিছু মিল এবং অমিল, সেটা আমরা দেখতে পাই যে হ্যাঁ, এপ আর মানুষ, হিউম্যানস ম্যানের মধ্যে যদি আমরা সাদৃশ্য লক্ষ্য করি, তাহলে দেখবো অনেক বৈশিষ্ট্য যা উভয়ের ক্ষেত্রেই একই। ওকে, তাদের রিলেশনটাকে খুব ক্লোজভাবে দেখা যায়, কিন্তু এমনটা নয় যে এপ থেকে মানুষের উৎপত্তি হয়েছে। তো আগে আর একটা জিনিস তোমার পরীক্ষায় আমি দিয়েছিলাম বা আসতে পারে, যে মানুষের সব থেকে কাছের বা কাছাকাছি আত্মীয়ের নাম কি, মানে শিল্পাঞ্জি, গরিলা না ওরাংওটাং। তো মানুষের সব থেকে কাছের যে রিলেটিভ বা ক্লোজ রিলেটিভ, সেটার নাম হচ্ছে শিল্পাঞ্জি। ওকে, এটা এমসিকিউর জন্য করে রাখবেন। মানুষের সব থেকে কাছে আত্মীয়, আমরা এখানে ইভলিউশনের কথা বলছি তাই আমরা এই কথাগুলো বলবো। আত্মীয় হচ্ছে শিল্পাঞ্জি, ঠিক আছে? শিম্পাঞ্জি, প্রথম শিম্পাঞ্জি, তারপরে ছিল গরিলা, তারপরে ছিল ওরাং ওটাং। তোমাদের পরীক্ষা চয়েস দেওয়া ছিল, তাই না? সব থেকে কাছের আত্মীয় যে কি করবে, শিল্পাঞ্জি করবে, ঠিক আছে? এবারে দেখো, আগের দিন আমরা এপস আর ম্যানের মধ্যে আমরা কিছু কম্পেয়ার করেছিলাম না, তুলনা করে দেখেছিলাম যে এদের মাঝে প্রোগনাথাস, আচ্ছা কারো কারো ক্ষেত্রে গ্যাপ দেখা যায়, সিমন গ্যাপ লক্ষ্য করা যায়, লক্ষ্য করা যায় না। এপস যে সারা বডি লোমে আবৃত, বাট ম্যানসের ক্ষেত্রে, হিউম্যানসের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে হালকা লোম দেখা যায়, ইত্যাদি ইত্যাদি আমরা পার্থক্য করেছিলাম। তো পার্থক্য ছাড়া তো ওদের মধ্যে কিছু মিল আছে না, তার জন্য তো আমরা তাদেরকে ক্লোজ রিলেশনের মধ্যে রাখতে পারছি। তো সেই মিলগুলো কি একবার রিডিং করে রাখবে, এগুলো খুব সহজ জিনিস। তাহলে এপ ও ম্যানের মধ্যে সাদৃশ্যগুলো কি কি? দেখো, সাদৃশ্যগুলো হচ্ছে, ফার্স্টেই বলবো যে উভয়ের ক্ষেত্রে কিন্তু টেল অ্যাবসেন্ট। এপসেরও টেল নেই আর হিউম্যানসের টেল নেই, তাহলে টেল আর অ্যাবসেন্ট। ওকে, আমরা যেহেতু এখানে মিল লিখছি, মানে সাদৃশ্য বলছি, তাই আমরা কমন পয়েন্ট বলবো। তাহলে এদের মধ্যে টেল অ্যাবসেন্ট, তুলনামূলকভাবে এদের হেডটা লার্জ, তাহলে বড় প্রকৃতির হেড লক্ষ্য করা যায় কাদের, এপস অ্যান্ড ম্যানের মধ্যে। আচ্ছা, এদের লঙ্গার নিক, আর কি দেখা যায়, এদের স্মলার লাম্বার রিজন লক্ষ্য করা যায়, ঠিক আছে? এদের ব্রেনটা, অর্থাৎ ক্রেনিয়াল ক্যাপাসিটিটা একটু বেশি, মনে রাখবে। এদের ব্রেন লার্জার অ্যান্ড ক্রেনিয়াল ক্যাপাসিটি লার্জ, ঠিক আছে? উভয় ক্ষেত্রে বেশি থাকে।
আচ্ছা, আর কি বর্তমান এদের ক্ষেত্রে ফেশিয়াল মাস্কুলেচার ফর এক্সপ্রেশন। দেখো আর কি লক্ষ্য করা যায় এদের ক্ষেত্রে, ফেশিয়াল এক্সপ্রেশন লক্ষ্য করা যায়। ফেশিয়াল এক্সপ্রেশন, ফেশিয়াল মাস্কুলার ফর এক্সপ্রেশন অফ সারপ্রাইজ প্লেজার, অর্থাৎ মুখমণ্ডলের যে মাসেলের যে এক্সপ্রেশন, মানে মাসেলগুলো বিভিন্ন ভঙ্গিমার দ্বারা যে এক্সপ্রেশনগুলো মানে দিয়ে থাকে, আমরা হিউম্যানস করে দিয়ে থাকি, এবং এপসের মধ্যেও বলছে এই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, মানে তারা বিভিন্ন দুঃখ, আনন্দ, ভয় ইত্যাদিকে তাদের ফেশিয়াল এক্সপ্রেশনের সাহায্যে প্রকাশ করতে পারে। তাহলে এটা ওদের কমন বৈশিষ্ট্য, দুটোর মধ্যে মিল। দেখো নেক্সট হচ্ছে ব্রডেন চেস্ট, চেস্টটা লম্বা উভয়ের ক্ষেত্রেই। টেন্ডেন্সি আমরা এগুলো কোথা থেকে পেয়েছি, তাদের জীবাশ্ম থেকে আমরা এগুলোকে দেখতে পাই। টেন্ডেন্সি টু লিভ ইন পেয়ার্স অ্যাজ কাপলস, মানে এপস এবং হিউম্যান উভয়ের ক্ষেত্রে একটা প্রবণতা থাকে যে তারা একসঙ্গে কাপল হিসেবে থাকতে পছন্দ করে, মানে এক পার্টনার সিলেকশন যেটা বলা হচ্ছে, অর্থাৎ তারা পার্টনারকে সিলেক্ট করে একসঙ্গে বসবাস করতে বেশি পছন্দ করে উভয়ই, হিউম্যানস এবং এপ। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা ইভলিউশনের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, মেনস্ট্রুয়েশন ইন ফিমেল। ফিমেলদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল যেটা, সেটা লক্ষ্য করা গেছে তাদের প্রাইমেটস বর্গীয় অ্যানিমেলসের ক্ষেত্রে। এবারে দেখো কি হতো যদি না এই মেনস্ট্রুয়াল সাইকেল ফিমেলদের মধ্যে লক্ষ্য করা যেত, তাহলে ইভলিউশনের ক্ষেত্রে কি ইফেক্ট পড়তো। দেখো প্রাইমেটস বর্গীয় দের ক্ষেত্রে, স্তন্যপায়ীদের ক্ষেত্রে কি লক্ষ্য করা যায় না, মেনস্ট্রুয়াল সাইকেল আমরা সবাই জানি, যেটা মান্থলি আমাদের শো করে। বাট আর একটা যারা নন প্রাইমেটস তাদের ক্ষেত্রে কি লক্ষ্য করা যায় না, এটা মনে রাখবে, ইস্ট্রো সাইকেল। তাহলে এই পয়েন্টটা মনে রাখবে, যে মেনস্ট্রুয়াল সাইকেল ইন ফিমেল আর সোজ ইন এপস অ্যান্ড ম্যান। ওকে, এখানে যে পয়েন্টটা বললাম এটা মনে রাখবে, ইভলিউশনের ক্ষেত্রে অনেক বড় একটা অবদান রেখে গেছে। মেনস্ট্রুয়াল সাইকেল প্রাইমেটস, ওকে, আর ইস্ট্রাস সাইকেল ইস্ট্রাস সাইকেল ইন নন প্রাইমেট। যারা নন প্রাইমেটস তাদের ক্ষেত্রে ইস্ট্রাল সাইকেল লক্ষ্য করা যায়। ইস্ট্রাল সাইকেল কি না, ধরো যখন তাদের বডি হিট হয়, অর্থাৎ ইস্ট্রোজেন লেভেলটা মানে বৃদ্ধি পাওয়ার ফলে, ইস্ট্রোজেন হরমোন লেভেলটা বৃদ্ধি পাওয়ার ফলে বডি হিট হয়, শুধুমাত্র সেই সময়ই তাদের কি হয় না, মেল মানে মেটিং করে ফিমেলের সঙ্গে, মেল ফিমেলের সঙ্গে অ্যাট্রাক্টিভ হয় বা সংযুক্ত হয় বা মিলন ঘটে, শুধুমাত্র সেই সময়। কিন্তু আমাদের দেখো যেটা প্রাইমেটস বর্গীয় প্রাণী তাদের ক্ষেত্রে কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেলটা কি হচ্ছে, অনবরত চলতে থাকে, এবং যে কোনো সময় মেল চাইলে যে কোনো সময় কপুলেট করতে পারে, সেক্সুয়াল রিলেশন করতে পারে কার সঙ্গে, ফিমেলের সঙ্গে। ওকে, তাহলে দেখো যদি এমনটা হতো, এরপরে কি হচ্ছে যে এই যে ইস্ট্রাস সাইকেল বলছি, এর ফলে কি দেখো যে মানে যখন হিট হবে ফিমেল পার্টনার তখন মেল অ্যাট্রাক্টিভ, মানে তখন মেল সংযুক্ত হবে, মিলন ঘটবে শুধুমাত্র সেই সময়। আর মেনস্ট্রুয়াল সাইকেলের ক্ষেত্রে কি হচ্ছে, মেল যখন ধরো মানে মেটিং করছে ফিমেলের সঙ্গে, অর্থাৎ ফিমেলের প্রেগনেন্টের জন্য দায়ী হচ্ছে মেল, তাই না। যদি মেনস্ট্রুয়াল সাইকেলটা না ঘটতো তাহলে কি হতো, মেল যারা আছে তারা কিন্তু মানে বিচ্ছিন্ন হয়ে যেত, মানে তারা তাদের পার্টনার সিলেকশন খোঁজার জন্য এদিকে ওদিকে তারা ঘুরে বেড়াতো। তাহলে কি হতো, দেখো পার্টনার সিলেকশন খুঁজে সেই সময় সেই পার্টনার কখন হিট মানে বডি হিট হবে, কখন ইস্ট্রোজেন লেভেল বাড়বে, তারপর তাদের মিলন ঘটবে। তাহলে এই যে আমরা হিউম্যানসের ক্ষেত্রে লক্ষ্য করি যে একটা ফ্যামিলি, তাই না, এই ফ্যামিলিটি কিন্তু তৈরি হতো না, মেনস্ট্রুয়াল সাইকেল না হলে ফ্যামিলি তৈরি হওয়া সম্ভব হতো না। কারণ একটা মেল ফিমেল প্রেগনেন্টের জন্য দায়ী হচ্ছে কি, রেসপন্সিবল থাকে মেল। তাহলে সেই মেল সে কি হচ্ছে, নিজে অনুভব করে, ফিল করে যে হ্যাঁ আমি হচ্ছি, যখন মেল সন্তান জন্ম দেয় তখন সে ফিল করে যে আমি হচ্ছি এই সন্তানের পিতা। তখন সে কি করছে দেখো, বাইরে সে তখন তার রেসপন্সিবল দায়িত্ব চলে আসে তার মধ্যে, যে হিউম্যানস এবং এপসের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, প্রাইমেটস বর্গীয় প্রাণীদের ভালো করে দেখবে, তখন সেই মেল কি করে, সে বাইরে যায় বা বনে জঙ্গলে, আগেকার কথা বলছে, তারা সেখানে গিয়ে খাদ্য সংগ্রহ করে নিয়ে আসে, নিজের জন্য শুধুমাত্র নয়, সেই ফ্যামিলির আদার্স মেম্বার বেবি এবং মাদার্সের জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসে। তাহলে এই যে রেসপন্সিবল একটা ফ্যামিলি তৈরি হলো, অর্থাৎ মেল ফিমেল এবং তাদের অফস্প্রিং, এই ফ্যামিলিটা কিন্তু তৈরি হতো না যদি না মেনস্ট্রুয়াল সাইকেল থাকতো। কারণ এস্ট্রুয়াল সাইকেল থাকলে কিন্তু এটা ক্ষেত্রে, কারণ
কখন তাদের ইস্ট্রোজেন লেভেল বাড়বে, কখন তাদের হিট হবে, কখন মিটিং হবে, কখন অফস্প্রিং হবে, এবং সেক্ষেত্রে ফ্যামিলিটা তৈরি হওয়া পসিবল নয়। ঠিক আছে, তাহলে দেখো এই প্রাইমেটসের ক্ষেত্রে কি বললাম, মেনস্ট্রুয়াল সাইকেল লক্ষ্য করা যায়। ইভলিউশনের ক্ষেত্রে কি গুরুত্ব, সেক্সুয়াল নিডেড অফ মেল এনি টাইম রেগুলারলি, সেক্সুয়ালি নিডেড টু ম্যান রেগুলারলি, তাই না? অর্থাৎ প্রতিনিয়ত বা রেগুলারলি সেটা সম্পূর্ণ হয়। মেল ক্যান কাপল ডেলি, ওকে, উইথ ফিমেল। মেল ক্যান কাপুলেট ডেলি উইথ ফিমেল, মানে মেল ফিমেলের সঙ্গে ডেলি মিলিত হতে পারে। ওকে, ইফ ফিমেল ইজ নট অ্যালাউইং মেল হ্যাভ বিন ওয়ান্ডারিং, দেন কি হচ্ছে, দ্য মেল টু কপুলেট হিয়ার অ্যান্ড দেয়ার ইন সার্চ অফ সেক্সুয়াল পার্টনার। যদি ফিমেল অ্যালাউ না করে, তাহলে দেখো মেল সবসময় সে চায় সেক্সুয়ালি রিলেশনে যুক্ত হতে, ডেলি চায়, তার ডেলি চাহিদা। বাট যদি ফিমেল সেটাকে অ্যালাউ না করে প্রতিনিয়ত প্রতিদিন, বা ফিমেল যদি সেক্সুয়ালি মিটিংয়ে বা কপুলেশনে যদি তাকে অ্যালাউ না করে মেলকে, তাহলে মেল কি হবে, এদিকে ওদিকে ঘুরে বেড়াবে তার পার্টনার সিলেকশন করার জন্য, সেক্সুয়াল রিলেশন করার জন্য। সে কি করবে, ঘুরে বেড়াবে এদিক ওদিকে সে পার্টনারকে সার্চ করার জন্য, মানে খুঁজে খুঁজে পাওয়ার জন্য। ওকে, তাহলে দেখো সেই ক্ষেত্রে একটা ফ্যামিলি তৈরি হওয়াটা পসিবল নয়, সম্ভাবনা নয়। কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেলের ক্ষেত্রে হচ্ছে কি না, এক্ষেত্রে মেল এনি টাইম, যে কোনো সময়। ইস্ট্রোজেন সাইকেলের ক্ষেত্রে শুধুমাত্র সেই সময় মিট করতে পারবে, সেই সময় মিলিত হতে পারবে যখন ইস্ট্রোজেন লেভেলটা হাই। আর মেনস্ট্রুয়াল সাইকেল যাদের মধ্যে শো করে তারা কিন্তু মেল এনি টাইম, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, প্রতিদিন রেগুলারলি ফিমেলের সঙ্গে তারা মিলিত হতে পারবে। তার ফলে সেখান থেকে বেবি, এবং সেখান থেকে কি হচ্ছে, একটা ফ্যামিলি তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এটা কি করছে না, একটা ফ্যামিলিকে গড়ে উঠতে সাহায্য করে। ওকে, তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল ইভলিউশনের দায়ী হচ্ছে ফ্যামিলি তৈরি করে, ফ্যামিলি ফরমেশন করা, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো হিউম্যান ইভলিউশনের ক্ষেত্রে, তাহলে মেলের জন্য দায়ী, মানে মেলের জন্য মেল দায়ী হচ্ছে ফিমেলের প্রেগনেন্টের জন্য। ওকে, তখন এবার কিভাবে ইভলিউশনটা ঘটলো দেখো। এবার যখন এই প্রাইমেটস বর্গীয় এরা দেখলো যে হ্যাঁ আমি রেসপন্সিবল, আমি দায়ী, তখন সেটা কি হচ্ছে, তার মধ্যে একটা ইমোশন কাজ করে। ওকে, ইমোশনটা কেন কাজ করে, কারণ দেখো একটা প্রাইমেটস বর্গীয় মানে হিউম্যানসের ক্ষেত্রে বলছি, তাদের ক্ষেত্রে দেখো হিউম্যানস এটা সব থেকে বেশি লক্ষ্য করা যায় যে যখন মেল এবং ফিমেল পার্টনার সেক্সুয়ালি মিট করে, তখন তাদের মানে ফ্রন্ট পোর্শন তারা মিট করে, এবং তাদের আই টু আই ভিজুয়াল কন্ট্যাক্ট থাকে, তাই না? বাট অন্যান্য অ্যানিমেলসদের ক্ষেত্রে দেখো তারা কিন্তু ব্যাক পোর্শনে তারা মানে মিলিত হচ্ছে। ওকে, তাদের ক্ষেত্রে ব্যাক পোর্শনে মিলিত হচ্ছে, তাদের মধ্যে কিন্তু সেই আই টু আই কন্ট্যাক্ট বা ভিজুয়াল ব্যাপারটা থাকছে না, যে কারণে তাদের মধ্যে ইমোশনটা বা কাজ করে না, তারা ফিল করতে পারে না। কিন্তু হিউম্যানসের ক্ষেত্রে কি হচ্ছে, ফ্রন্ট পোর্শন তাদের সামনাসামনি মিলিত হয়, এবং তাদের যে আই টু আই কন্ট্যাক্ট, তাদের ভিজুয়াল যে ক্ষমতা, সেটা একে অপরকে লক্ষ্য করতে পারে, অনুভব করতে পারে, ফিল করতে পারে, ইমোশন কাজ করে। যে কারণের জন্যই কি হচ্ছে না, তার একটা মেল সে তখন সেটাকে রেসপন্সিবল হিসেবে নিতে পারে যে হ্যাঁ আমি এটার জন্য দায়ী। কিন্তু অন্যান্য যে অ্যানিমেলস আছে, কাউ, গোট, বাফেলো, এদের ক্ষেত্রে দেখো এদের ক্ষেত্রে কিন্তু ব্যাক পোর্শন, মানে এদের আই টু আই কন্ট্যাক্ট ভিজুয়াল যে ক্ষমতা সেটা কিন্তু এরা করতে পারছে না। তো তাদের ক্ষেত্রে ইমোশনটা বা রেসপন্সিবিলিটি সেটা কিন্তু দেখা থাকছে না। ওকে, তাহলে এই যে রেসপন্সিবিলিটি, তখন কি হচ্ছে, মেল কি করবে, সে খাবার সংগ্রহ করে নিয়ে আসবে তার ফ্যামিলির মেম্বার, মাদার্স, বেবি এবং তার ফ্যামিলি আদার্স মেম্বারের জন্য। এরপরে দেখো যখন সে বনে গিয়ে বা অন্য কোথাও গিয়ে খাবারটা সংগ্রহ করে নিয়ে আসছে, তখন তার তো সেই খাবারটাকে তো শুধুমাত্র সংগ্রহ করলে হবে না, তাদেরকে এক জায়গায় করে তো তাকে সেই ফ্যামিলি আদার্স মেম্বারের জন্য বাড়িতে আনতে হবে, তাই না? তাহলে এই যে খাবারটাকে বয়ে নিয়ে আসার জন্য তাদের কিসের প্রয়োজন, হাতের প্রয়োজন। তাহলে প্রথমে তারা চার পায়ে তারা হাঁটাচলা করতো। পরবর্তীকালে যখন মেনস্ট্রুয়াল সাইকেল শো করে, তাদের মধ্যে মেটিং ঘটে, কপুলেশন ঘটে, তাদের অফস্প্রিং তৈরি হয়, তখন সে মেল কি করে, ফিল করে, ইমোশনালি সে ফিল করে যে আমি রেসপন্সিবল। সে যখন ফ্যামিলি আদার্স মেম্বারের জন্য খাদ্য সংগ্রহ করার জন্য সে বাইরে যাবে, তখন তার ক্ষেত্রে তো খাবারটাকে বয়ে আনতে হবে। তো সেই বয়ে আনার জন্য তার কিসের প্রয়োজন, হাতের প্রয়োজন। তারপর থেকে ইভলিউশনটা, অর্থাৎ ইভলভিং যে ক্যারেক্টার লক্ষ্য করা যায় যে বাইপেডাল। ওকে, তারা চার পায়ে হাঁটা থেকে তারপর তারা দু পায়ে
চলাফেরা করতে শুরু করে। কিসের জন্য? এই যে ফ্যামিলির আদার্স মেম্বারের জন্য খাদ্য সংগ্রহ করানোর জন্য। তো খাবারকে এক জায়গায় করে সেটাকে বয়ে আনার জন্য তাদের প্রয়োজন ছিল কিসের? হাতের। এই ইভলিউশনারি চেঞ্জ ঘটেছে বলেই আমাদের বাইপেডাল লোকোমোশন শো করেছে। কিসের জন্য? খাবারকে এক জায়গায় করে সংগ্রহ করে আনার জন্য। ওকে, তাহলে দেখো যদি এটা না হতো, যদি ইভলিউশন না ঘটতো, যদি সে 4 পায়ে চলাফেরা হতো, তাহলে কি হতো? এটা সম্ভব হতো না যে ফ্যামিলি আদার্স মেম্বারের জন্য খাবারকে সংগ্রহ করে আনা। তাহলে ইভলিউশন ঘটেছে না ঘটেনি? অবশ্যই ঘটেছে, এটা প্রমাণ দিয়ে থাকে, তাই না? অর্থাৎ বাইপেডাল লোকোমোশন শো করেছে। ওকে, আচ্ছা এবারে দেখো, তাহলে বললাম যে বেঞ্চো সাইকেলের জন্য মেল এবং ফিমেল একত্রিত হয়ে মিলিত হয়ে তারা যে অফস্প্রিং বা বেবি উৎপন্ন করে এবং সেখান থেকে একটা ফ্যামিলি তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যেটা ইভলিউশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা। এবার দেখো যে কোনো প্রাণীর মুখ্য বৈশিষ্ট্য কি? ফিডিং এর ব্রিডিং, তাই না? এই ফিডিং ব্রিডিংই তো তার মেন উদ্দেশ্য। তাহলে খাদ্যের জন্য ধীরে ধীরে কি হয়েছে মানুষের মধ্যে, প্রাইমেটস প্রাণীদের মধ্যে ধীরে ধীরে চেঞ্জ এসেছে। এই চেঞ্জটা কি চেঞ্জ? ইভলিউশনারি পরিবর্তন। দেখো তাদের ক্ষেত্রে কাঁধ আগে যখন ছিল তারা মাটিতে ঝুঁকে চলাচল করতো, ধীরে ধীরে তাদের খাদ্য মানে খাবারের চাহিদার জন্য এবং ব্রিডিংয়ের জন্য তাদের কি হয়েছে, বললাম খাবারটাকে বয়ে আনার জন্য তাদের বাইপেডাল লোকোমোশন হয়েছে। দেন এই কাঁধ উঁচু গাছের ডাল থেকে খাবার সংগ্রহ করার জন্য এই কাঁধটা কি হয়েছে? লম্বা হয়েছে, তবেই না সে খাবারটাকে সংগ্রহ করতে পারে। আচ্ছা ধীরে ধীরে দেখো কালার যে ভিজুয়াল ক্ষমতাটা সেটাও বৃদ্ধি পেয়েছে, ইভলিউশন মানে পরিবর্তন ঘটেছে, ইভলভিং ক্যারেক্টার, যেটা মানে আমরা কি করতে পারি, বিভিন্ন কালারের জিনিসকে আমরা লক্ষ্য করতে পারি, বিভিন্ন খাবার, বিভিন্ন ফ্রুটস। যদি সেই ক্ষমতাটা আমাদের না থাকতো তাহলে আমরা সমস্ত ফলকে একটা কালারে দেখতাম, তাহলে সেই ক্ষমতাটা ধীরে ধীরে এসেছে। আচ্ছা আমরা চিনতে পারার ক্ষমতাটা আমাদের মধ্যে অর্জিত হয়েছে, হ্যাঁ, যে কোনটা কী ফল, কোনটা কী কালার। ওকে, তো তারপর দেখো আমরা যে এই কাঁধটাকে মুভ করতে পারি, আমরা হাতটাকে উপর দিকে তুলতে পারি, এটা কিন্তু অন্যান্য অ্যানিমেলসের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু দেখা যায় না। ভালো করে লক্ষ্য করবে, আমরাই একমাত্র আছি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জীব যারা এই ধরনের ক্যারেক্টারগুলো আমরা দেখাতে পারি। ওকে, এই সবটাই কিন্তু ইভলভিং ক্যারেক্টার। কারণ প্রথম যখন তুমি যদি দেখো, তো সেখান থেকে যদি লক্ষ্য করা যায় যে একদম প্রাচীন যে জীব, সেখান থেকে কিন্তু তারা এরকম ছিল না। ধীরে ধীরে তাদের ফিডিং এবং ব্রিডিং চাহিদার জন্য ফ্যামিলি ইত্যাদির কারণে ইভলিউশন ঘটেছে বলেই এই ধরনের ক্যারেক্টারগুলো দেখা শো করেছে। মানে বাইপেডাল লোকোমোশন, তারপর তোমার আমাদের হাতটা মাথার উপর দিয়ে তুলতে পারছি, আমরা মুভ করতে পারছি, কাঁধ লম্বা ইত্যাদি ক্যারেক্টারগুলো ইভলিউশনের ক্ষেত্রে এসে গেছে। ঠিক আছে, এবার আগের দিন বলেছিলাম তো মরফোলজিক্যাল চেঞ্জ ইন হিউম্যান ইভলিউশন। হিউম্যান ইভলিউশনের ক্ষেত্রে মরফোলজিক্যাল চেঞ্জ কি ঘটেছে? আমাদের নাক সরু এবং লম্বা ইত্যাদি, কাঁধ চওড়া, মস্তিষ্কের ক্রেনিয়াল ক্ষমতাটা মানে ক্রেনিয়াল ক্যাপাসিটি যে ধরে রাখার ক্ষমতাটা অনেক বৃদ্ধি পেয়েছে। আচ্ছা তারপর হচ্ছে তোমার কি না, আমাদের হাইটটা ইনক্রিজ হয়েছে, ঠিক আছে, ইত্যাদি মনে রাখবে। তাহলে এই পৃথিবীতে শ্রেষ্ঠ জীব হচ্ছে আমরা, বাট আমরাই হচ্ছে এই পৃথিবীকে সব থেকে বেশি ক্ষতিকর করতে। কারণ বলেছিলাম যে একমাত্র হিউম্যানস যারা টুলসকে ইউজ করতে পারে, মানে কোনো একটা জিনিসকে তারা ব্যবহার করতে পারে, টেকনিক্যালি তারা সেটাকে ইউজ করতে পারে কোনো একটা অস্ত্রকে, বাট যেটা অন্য অ্যানিমেলসের ক্ষেত্রে কিন্তু দেখা যায় না। হিউম্যানস দেখো, মানুষ একটা ছুরিকে দুরকমভাবে ইউজ করতে পারে। একটা ডাক্তার একটা ছুরি দিয়ে একটা পেশেন্টকে অপারেশন করতে পারে, আর একটা মানুষকে খুন করতেও পারে, তাই না? তাহলে সেই জিনিসটাকে কিভাবে ইউজ করবে সেটা একমাত্র মানুষই পারে, অন্যান্য আদার্স অ্যানিমেলসে কিন্তু এই ক্ষমতাটা লক্ষ্য করা যায় না। ঠিক আছে, এরপরে দেখো এই যে বললাম যে ইভলিউশন ঘটেছে সেটা আমরা প্রমাণ পেয়ে থাকি কার দ্বারা? জীবাশ্ম ঘটিত প্রমাণ দ্বারা, জীবাশ্মের দ্বারা আমরা প্রমাণ পেয়ে থাকি। তো জীবাশ্ম ঘটিত প্রমাণের দ্বারা দেখা যায় যে প্রথম জীবাশ্ম ঘটিত প্রমাণের দ্বারা দেখা যায় অরিজিন অফ লাইফ বা অরিজিন অফ ম্যান, মানুষের উৎপত্তি ঘটেছে প্রথম কোথায়? শর্ট কোশ্চেন মনে রাখবে, অরিজিন অফ ম্যান, প্রথম মানুষের উৎপত্তি ঘটেছিল কোথায়? সেন্ট্রাল এশিয়া, চায়না, জাভা ইত্যাদি অঞ্চলে। ঠিক আছে, মনে রেখো। এবারে দেখো আমরা এই যে উৎপত্তিটা কিভাবে প্রমাণ পেয়ে থাকি ইভলিউশনগত, হিউম্যান ইভলিউশনের, সেজন্য একটা বিশ্লেষণ আছে যে আমরা যদি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কে স্টাডি করি তাহলে লক্ষ্য করব যে এই যে প্রথম মানুষের অরিজিনের উৎপত্তি হয়েছে সেই উৎপত্তিটা কোথায় ঘটেছিল ফার্স্ট। আচ্ছা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কি আমরা কেন বেছে নিয়েছি? কারণ আমরা জানি যে এটা হচ্ছে ইউনিপ্যারেন্টাল ডিরেকশন। কারণ হচ্ছে যে দেখো যখন মানে এটা তো মাদার টু বেবিতে কপি হয়, যখন ধরো একটা মেল আর ফিমেল স্পার্ম যখন এন্টার করছে ফিমেলের মধ্যে উসাইটে,
তখন স্পার্ম ওসাইটে এন্টার করার সঙ্গে সঙ্গে স্পার্মের তো সমস্ত ক্যারেক্টারগুলো নষ্ট হয়ে যায়, সমস্ত স্ট্রাকচারগুলো নষ্ট হয়ে যায়, শুধুমাত্র থাকে কি না তাদের নিউক্লিয়াস, তাই তো? নিউক্লিয়াস পড়ে থাকে, আর কি থাকে না তাদের সেন্ট্রিওল বেশি থাকে, প্রক্সিমাল সেন্ট্রিওল। তাহলে শুধুমাত্র যখন স্পার্ম যখন এন্টার করছে ওসাইটে তখন স্পার্মের বেঁচে থাকছে নিউক্লিয়াস আর প্রক্সিমাল সেন্ট্রিওল, আর কিছু আদার স্ট্রাকচার থাকে না, নষ্ট হয়ে যায়। তাহলে 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 স্পার্ম থেকে মাইটোকন্ড্রিয়াটা যেতে পারছে না। তাহলে ফিমেল ওসাইট থেকে মাইটোকন্ড্রিয়াটা কোথায় কপি হয়? অফস্প্রিং এর মধ্যে। ওকে, সেই মাদার, যে মাদার থেকে মাইটোকন্ড্রিয়াটা কপি হয়ে অফস্প্রিং গেল, সেই মাদার তার মাইটোকন্ড্রিয়া কোথায় পেয়েছে? তার আগের তার মায়ের থেকে। সেই মাদার তার মাইটোকন্ড্রিয়া কোথায় পেয়েছে? তার আগের মায়ের থেকে। তো এইভাবে যদি আমরা মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ইনহেরিটেন্স যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে একসময় সেটা প্রথম অরিজিনাল কোথায় পাওয়া গেছে না আফ্রিকাতে। ওকে, এটা মনে রেখো। মাইটোকন্ড্রিয়াল ইউনিট প্যারেন্টাল ইনহেরিটেন্স স্টাডি করে দেখতে পাবো যে প্রথম হিউম্যান ইভলিউশন অরিজিনেট হয়েছে কোথায়? আফ্রিকাতে, মনে রাখবে। অ্যাকর্ডিং টু দ্য স্টাডিজ, according to the studies based on mitochondrial DNA, origin of human আফ্রিকা। মনে থাকবে, এটা মনে রেখো, ঠিক আছে? দেখো এটা শর্ট কোশ্চেনের জন্য পড়ে রাখবে, ইম্পর্টেন্ট, পরীক্ষায় আছে, তোমাদের বইতেও আছে, দেখবে কোশ্চেন রাইমার্টিনও আছে। দ্য ফার্স্ট এপ ম্যান কাকে বলা হচ্ছে? অস্ট্রেলোপিথেকাস। মনে থাকবে, ফার্স্ট এপ ম্যান হচ্ছে অস্ট্রেলোপিথেকাস। আর এইগুলোর আবিষ্কর্তার নাম মনে রাখতে হবে, কারণ তোমাদের বইয়ে তো দেখলাম আবিষ্কর্তার নাম আছে, সেজন্য এটা করাচ্ছি। এটা হচ্ছে আবিষ্কর্তা। ওকে, তাহলে অস্ট্রেলোপিথেকাসের আবিষ্কর্তা কে ছিলেন? বিজ্ঞানী রেমন্ড ডার্ট। ওকে, বিজ্ঞানী রেমন্ড ডার্ট, তিনি অস্ট্রেলোপিথেকাসের প্রথম আবিষ্কার করেছিলেন। নেক্সট হচ্ছে হোমো হ্যাভেলিসের কে বলা হয় এবেল ম্যান অর স্কিলফুল ম্যান অর টুল মেকার অর হ্যান্ডিম্যান, বা ফার্স্ট টুল মেকার, মানে প্রথম যারা যন্ত্রকে বিভিন্ন অস্ত্রকে ব্যবহার করতে শিখেছিল, কোন নাম কি না হোমো হ্যাভেলিস। আমরা এটা কি পড়ছি না মানুষের পূর্বপুরুষের নাম। সে মানুষের পূর্বপুরুষের মধ্যে হোমো হ্যাভেলিস যারা ছিলেন, যারা হচ্ছে প্রথম টুলসকে ইউজ করতে শিখেছিলেন, মানে ফার্স্ট টুলস মেকার। ওকে, তাহলে আসতে পারে যে ফার্স্ট টুলস মেকার বা হ্যান্ডিম্যান কাকে বলা হচ্ছে? হোমো হ্যাভেলিসকে। আর এই হোমো হ্যাভেলিস আবিষ্কর্তা কে ছিলেন? বিজ্ঞানী লিউকি অ্যান্ড হিজ ওয়াইফ মেরি লিউকি। মনে থাকবে, এই বিজ্ঞানী আবিষ্কর্তার নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানুষের পূর্বপুরুষের আবিষ্কর্তার নামগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের নিটের জন্য, মাথায় রাখবে। ফার্স্ট এপ ম্যান অস্ট্রেলোপিথেকাস আবিষ্কর্তা হচ্ছে তোমার রেমন্ড ডার্ট। হোমো হ্যাভেলিসকে বলা আছে এবেল ম্যান, দক্ষ মানুষ, অর স্কিলফুল ম্যান, অর টুলস মেকার, অর হ্যান্ডিম্যান, যে কোনো একটা আসতে পারে। হোমো হ্যাভেলিস আবিষ্কর্তা গেছেন বিজ্ঞানী লিউকি অ্যান্ড হিজ ওয়াইফ মেরি লিউকি। দেখো নেক্সট কোশ্চেন মাথায় রাখবে, নিয়েন্ডারথ্যাল, মানুষের পূর্বপুরুষ নিয়েন্ডারথ্যাল বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন সি ফুল রট। ওকে, ক্রো ম্যাগনান ম্যান আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ম্যাকগার্গিওর। ওকে, ম্যাকগ্রিগর। এবারে দেখো এই যে ক্রো ম্যাগনান নামকরণটা কেন হয়েছে জানো? ক্রো ম্যাগনান রক অফ ফ্রান্সে প্রায় 34,000 বছর আগে ক্রো ম্যাগনান রক পাওয়া গেছিল, এবং সেই অঞ্চলে বসবাসকারী যে সমস্ত পূর্বপুরুষ, সেই জন্য সেই ফ্রান্সের ক্রো ম্যাগনান রক নাম অনুসারে সেখানকার নাম হয়েছে কি ক্রো ম্যাগনান, নামকরণটা এসেছে। যেটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী কি ক্রো ম্যাগনান ম্যান, বিজ্ঞানী ম্যাক গ্রেগর। ওকে, মনে থাকে যেন 34,000 বছর আগে। আচ্ছা, যেটা হোমো সেপিয়েন্স ফসিল দ্বারা। আচ্ছা, আর হোমো ইরেক্টরস, এটা ওকে বলা আছে জাভা অফ এপ ম্যান, ইউজ অফ ফায়ারের ব্যবহার শুরু করে, প্রথম ফায়ারের ব্যবহার লক্ষ্য করেছিলেন কারা? জাভা এপ ম্যানরা, এটা মনে রেখো। আর হোমো ইরেক্টার্স জাভা ম্যান, যেটা আবিষ্কর্তা কে ছিলেন বিজ্ঞানী
তাহলে এটা এখান থেকে একটা কোশ্চেন তোমরা পাবে, এটা লিখে নিও শর্ট কোশ্চেনের জন্য। অস্ট্রেলোপিথেকাসের আবিষ্কর্তার নাম হচ্ছে বিজ্ঞানী রেমন্ড ডার্ট। হোমো হ্যাভিলিসের আবিষ্কর্তা বিজ্ঞানী লিউকি অ্যান্ড হিজ ওয়াইফ মেরি লিউকি। হোমো ইরেক্টরসের আবিষ্কর্তা বিজ্ঞানী ডুবয়েস। নিয়েন্ডারথালের আবিষ্কর্তা বিজ্ঞানী ফুলরট। ক্রো ম্যাগনানের আবিষ্কর্তা বিজ্ঞানী ম্যাক গ্রেগর। ঠিক আছে, এই কটা মনে রাখবে আবিষ্কর্তার নাম, এখান থেকে একটা কমন পাবে। আর যেটা বললাম যে কার ক্রেনিয়াল ক্যাপাসিটি সব থেকে বেশি, এটা মনে রাখবে, আগের দিন করেছি ক্রো ম্যাগনানের। ঠিক আছে, কার ক্রেনিয়াল ক্যাপাসিটি সব থেকে কম। আচ্ছা, মানুষের বিবর্তনের যে পুরোপুরি সিকোয়েন্স এটা মনে রাখবে, ড্রাইপিথেকাস, রামাপিথেকাস, অস্ট্রেলোপিথেকাস, যে সিকোয়েন্সটা পড়িয়েছি সেই পরপর সিকোয়েন্সটা মনে রাখবে, ওখান থেকে একটা কোশ্চেন কমন আসতে পারে। ঠিক আছে, আর হোমো হ্যাভেলিসের মস্তিষ্ক আয়তন, হোমো ইরেক্টার্সের, নিয়েন্ডারথাল, এইগুলো যদি যেগুলো দেওয়া আছে বইতে সেগুলো একটু মনে রাখবে, কারণ পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন আসতে পারে। আগের দিন বৈশিষ্ট্য বলেছিলাম যে হোমো হ্যাভেলিস, হোমো ইরেক্টার্স, নিয়েন্ডারথাল, ক্রোম্যাগনান, এদের যে মস্তিষ্কের আয়তনটা বা ক্রেনিয়াল ক্যাপাসিটি সেটা সেখান থেকে 650 না 700, কারো কারো ক্ষেত্রে 1200 to 1400, কারো কারো ক্ষেত্রে 600, 1650, 1450। তো এখান থেকে একটা এমসিকিউ কোশ্চেন আসতে পারে। এটা এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, অনেকটাই, দেখবে তোমাদের বইতেও আছে। মস্তিষ্ক আয়তন, কার ক্রেনিয়াল ক্ষমতা সব থেকে বেশি, কার সব থেকে কম, ওকে, কে সব থেকে কাছে ক্লোজ রিলেটেড, কোনটা ফার্স্ট জাভা ম্যান কাকে বলা আছে, ফার্স্ট এপ ম্যান কোনটা, প্রথম কে টুলসের ব্যবহার প্রথম শিখেছিল, ইউজ অফ ফায়ার, ফায়ারের ব্যবহার প্রথম কে করতে শেখে, এবং এই বিজ্ঞানীদের নামগুলো একটু মনে রাখবে। আচ্ছা, তোমাদের অরিজিন অফ লাইফ যে ফার্স্ট চ্যাপ্টারটা আছে সেখান থেকে কিছু ইয়ন, এরা এবং পিরিয়ডস আছে, আর সেই পিরিয়ডস থেকে মানে ধরো কি কি প্রাণী বা উদ্ভিদে জন্ম নিয়েছে একটা এমসিকিউ কোশ্চেন দেবে, তোমাদের বইয়েতেও আছে, এটা আমার তখন মিস গেছে। তো এখান থেকে এমসিকিউ কোশ্চেন একটা মানে আসবেই কমন, এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। হ্যাঁ, প্রায় আজ থেকে কোটি কোটি বছর আগে, বিলিয়ন 4.6 বিলিয়ন বছর আগে পৃথিবীর উৎপত্তি হয়। যখন পৃথিবীর জন্ম হয়েছিল তখন সেই পৃথিবীর সময়কালকে বিভিন্ন ভাগে ভাগ হয়েছিল। সেই সময়কালকে ইয়নের মাধ্যমে বা ইয়ন দ্বারা সেটাকে ডিভাইডেড করা হয়। ঠিক আছে, সময়কালকে দুটি ইয়নে ভাগ করা হয়েছিল। ইয়ন দুটি হচ্ছে একটা প্রোক্যাম্বিয়ান, একটা প্রিক্যাম্বিয়ান, আর একটা ফেনোরোজোইকিয়া, হচ্ছে তোমার ফেনোরোজোই বা স্ফেনোজোইকিয়া। এই ইয়নকে আবার কতগুলো এরাতে ভাগ করা হয়েছে, সেই এরাগুলো আবার কতগুলো পিরিয়ডে ভাগ করা হয়েছে। তো ফেনোজোইক এরা হচ্ছে, ফেনোজোইক ইয়নের এরা হচ্ছে সিনোজোইক। আর কোন পিরিয়ডে কোন সময় কোয়াটারনারি এবং টার্সিয়ারি সে সময় পিরিয়ড চলছিল। ওকে, এরকম অনেকগুলো আছে, তোমাদের এটা বই থেকে একটু মুখস্থ করবে। দেখো তোমাদের এখানে আছে, দেখবে যে এই এরাতে কি হয়েছিল, প্রথম গুল্ম জাতীয় উদ্ভিদের প্রাধান্য লক্ষ্য করা যায়, আধুনিক মানুষের পরিবর্তন লক্ষ্য করা যায়। ঠিক আছে, বনভূমি সংখ্যা হ্রাস পেয়েছিল। আচ্ছা, তারপরে যেটা ইম্পর্টেন্ট আছে মেসোজোইক এরা, এগুলো একটু বই থেকে করে নিও। তোমাদের আমার বোর্ড ছোট বলে লেখা জায়গা নেই, লেখা হবে না, তো বই থেকে এটা পুরো মুখস্থ করবে একটু। হ্যাঁ, ঠিক আছে, মেসোজোইক, এখানে এরাগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। এরা মানে পৃথিবীর সময়কালকে তখন এইভাবে ভাগ করা হয়েছিল। ঠিক আছে, জীবের আবির্ভাব। ওকে, দেখো মেসোজোইক এরাতে কি হয়েছিল, মেসোজোইক যে এরা সেখানে হচ্ছে তোমার কি না ক্রিস্টেসিয়ান, জুরাসিক এবং ট্রায়াসিক, কি কি পিরিয়ড ছিল, ক্রিস্টেসিয়ান, এটা মনে রাখতে হবে, ক্রিটোসিয়াস, দেন জুরাসিক, থার্ড হচ্ছে ট্রায়াসিক। তাহলে এই যে মেসোজোইক এরাটা যুগটা সেটা কোন কোন পিরিয়ডে ভাগ হয়েছিল, ক্রিটোসিয়াস ইয়েতে প্রায় এটা ছিল প্রায় 135 বিলিয়ন, জুরাসিক পিরিয়ড ছিল 180, তারপরে 225 মিলিয়ন হচ্ছে ট্রায়াসিক। এই মেসোজোইক এরাতে এটা কাদের যুগ ছিল, ইম্পর্টেন্ট কোশ্চেন, সরীসৃপদের যুগ, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সরীসৃপদের যুগ, পরীক্ষায় তোমাদের দেখবে কোশ্চেন আছে যে সরীসৃপদের যুগ বলা হয় কোন এরাকে, মেসোজোইক এরাকে বলা হয় সরীসৃপদের যুগ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখবে। এই সময় কোন কোন জীবের আবির্ভাব হয়েছিল, ব্যক্তবীজী উদ্ভিদের সংখ্যা হ্রাস পেয়েছে। আচ্ছা, এই সময় টিলিওস্টিক মাছের আবির্ভাব ঘটেছে, সরীসৃপদের আবির্ভাব ঘটেছে, প্রথম সপুষ্পক উদ্ভিদের ব্যক্তবীজী, এই আবির্ভাবগুলো এগুলো কিন্তু মনে রাখতেই হবে, একটা কোশ্চেন আছে। হ্যাঁ, অবশ্যই। সেকেন্ড হচ্ছে প্যালিওজোইক, প্যালিওজোইক। তাহলে এরাকে পৃথিবীর সৃষ্টির সময় এরাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, তাই না? একটা ফার্স্ট এরা কি বললাম, প্রথম বললাম যে
সিনোজয়িক, মেসোজয়িক এবং প্যালিওজয়িক। কোন যুগে পিরিয়ড এবং কি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কোন যুগে কিসের আবির্ভাব ঘটেছিল সেটা বেশি ইম্পর্টেন্ট। যেমন মেসোজয়িক যুগ ছিল সরীসৃপদের যুগ, প্যালিওজয়িক যুগ ছিল ব্যক্তবীজী ফার্ন ও উভচরদের যুগ, মাছেরদের যুগ, অমেরুদণ্ডীদের যুগ, প্রোটোজয়িকদের যুগ। ঠিক আছে, এইগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। হ্যাঁ, হয়তো আসতে পারে তোমাদের কার্বনিফেরাস। কার্বনিফেরাস হচ্ছে কোন যুগ না, প্যালিওজয়িক যুগ। তো এইগুলো একটু মনে রাখবে। তোমাদের অরিজিন অফ লাইফ বেশ শেষ চ্যাপ্টারটা একটা ছক আছে, সেই ছকটা একটু মুখস্থ করতে হবে। ঠিক আছে।